সুলেমান সরকারের বংশের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলো, তুমি কে? তোমার বাবার নাম কি? শরীফ জোয়ারদার। আমার পিছু নিয়েছো, বলো কে পাঠিয়েছে তোমাকে? বলো। তুমি জানো তোমার বাবা আমার ওস্তাদের জীবনে কি ক্ষতি করেছে, কত বড় শত্রু সে? তাহলে শোনো, সমাজের অন্য সব ছোট ছেলে মেয়েদের মতো ওস্তাদ আমার মা বাবা ভাই বোনের স্নেহ আদর ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার বাবা আর তোমার ফুফা সুলেমান সরকারের অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য খাতা কলমের বদলে সেই অবুধ বয়স থেকে হাতে লাঠি তুলে নিয়েছে। বাবা, তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আগুনের যে লোহার জন্ম দিয়েছ, সেই আমি আজ সম্পূর্ণ প্রস্তুত। কালাম চাচা 15 বছর ধরে তোমার যে হক থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মতো বেঁচে আছো, এবার তার হিসাব আমি কড়ায় গন্ডায় বুঝে নিব। আগামীকাল 15 বছর শেষ হবে, কথাটা সুলেমান সরকারকে জানিয়ে এসো। কালাম শেখ, এত বছর পর কি মনে করি আগামীকাল 15 বছর শেষ হবে, তাই ওয়াদা অনুযায়ী আমাদের জমির দলিল এবং গত 15 বছরে জমি থেকে আয়ের টাকা সমবায় সমিতির অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। গোলাম হয়ে এসে যে কথা বলছো তা যদি না করি, তাহলে তোমাদের সবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে, আর সেই কল্লা দিয়ে ফুটবল খেলবে। ওই খেলোয়াড়ের কলিজাটা আমি 2 চোখ ভরে দেখব। বলো, নাম কি? রুস্তম খান। আজকে শুভ কাজ সফল হওয়ার জন্য আমার রুস্তম নকল নামাজ আদায় করছে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ কাছে যেতে পারবে না। একবার জান ভিক্ষা দিয়েছি, এবার বাপ বেটা দুজনকেই উচিত শিক্ষা দেবো। কথা কম, নইলে জান খতম করে দেবো। নাও, তবু যেতে দেবো না। আল্লাহুম্মা আমিন।
বছর আগে তুই যেমনি সমবায় সমিতি মিলন সদস্যদের হক কেড়ে নেওয়ার জন্য আমার বাবাকে এইভাবে পায়ের নিচে ফেলে তার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, তেমনি আজ ওর জীবন আমি কেড়ে নিব। যদি জানে বাঁচতে চাস তাহলে আজ তুই এক্ষুনি সেই দলিল ফিরিয়ে দিবি। দে দলিল। এই রুস্তম, এই সুলেমান যা নেয় তা কোনোদিন ফিরিয়ে দেয় না, সুতরাং দলিল তুই কোনোদিনই ফেরত পাবি না। তাহলে তুই জানে বাঁচবি না। কি না বোন না, আমি তোর স্বামীর কবরের মাটি খেয়ে কসম খেয়ে এসেছি, তুই সেদিনই বিধবার শাড়ি পরবি যেদিন আমি ওই রুস্তম সহ ওর বংশের সবাইকে কাপড়ের কাপড় পরাতে পারবো। আমি ব্যস্ত মানুষ, বিয়ে শাদী নিয়ে আমার কাজ কারবার, যা আপনার বাড়িতে আছে বলে মনে হয় না। নিশ্চয়ই কোনো দাওয়াতে ডেকেছেন, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন, খেয়ে কাজে যাই। চুপ করো, আমি তোমাকে কাজেই ডেকেছি। কি কাজ হুজুর? একটা সুন্দরী পাত্রী চাই। কার জন্য হুজুর? রুস্তমের জন্য। ওনাকে কে মেয়ে দেবে? মাফ করবেন, এ কাজ আমি করতে পারবো না। কে বললে পারবে না? পারবে হুজুর। বলেন কেমন পাত্রী চাই? নম্র, ভদ্র, শিক্ষিতা মেয়ে, যৌতুক টৌতুক লাগবে না। হুজুর এই দেখুন। মা, দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মী মেয়ে। না, যে রুস্তমের সাথে আমাদের শত্রুতা, ওর সাথে আমার বংশের কারো আত্মীয়তা হতে পারে না। কি করবে তুমি? যে ভাই আদর্শ আর সততার বড়াই করি, আমাদের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করি, অতটা বছর দূরে সরে আছে, সে কি তোমার কথা রাখবে? যদি না রাখে তাহলে আমি ওর মেয়েকেও ক্ষমা করব না। না শরীফ না, বাপদাদা সহ সম্পত্তির ভাগ থেকে তুই আর হামিদা বেইমানি করে আমাকে বঞ্চিত করেছিস। আমি মুখ বুঝে সব সহ্য করেছি, কোনো দিন দাবিদার হয়ে হাত বাড়াইনি, কিন্তু আজ তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মাহারা মেয়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলিস না। তাহলে মেয়েকে অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজনে তোমার মেয়েকে আমি ভালো বংশের কোন ধনবান পরিবারের পুত্রবধূ করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি, ফিরিয়ে নাও। তা না হলে আমি যা বলেছি তাই করব। আপনি কি বলছেন? ঠিকই বলছি রাহান সাহেব। খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা করতে যাদের এক বিন্দু বুক কাঁপে না, সেই ভাই বোনদের কথা অমান্য করে আমি আমার মেয়ের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারবো না। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। না, কারো ভয় আপনি আমার বাবাকে দেওয়া কথা ফিরিয়ে নিয়ে আমার বাবাকে অপমান করবেন, তা কিন্তু আমি বরদাস্ত করবো না। বাবা, আপনি ভাইয়া ভাবি শাহানাদের বিয়েতে আসার জন্য চিঠি লিখে দেন। আমি সরকার বাড়িতে গিয়ে ওই শরীফ জোয়ারদারের সাথে বোঝাপড়াটা করে আসছি। শরীফ জোয়ারদার, কোথায় কি বেরিয়ে আয়। তুমি? হ্যাঁ আমি। তোর ভাই আমার হবু শ্বশুরকে যে হুমকি দিয়ে এসেছে, তার দাঁত ভাঙা জবাব দিতে এসেছি। কোথায় সে? সাহস থাকলে সামনে এসে দাঁড়াতে বল। তোর বাবার ভালো যে ভাইজান এখন এখানে নেই, যদি থাকতো তাহলে তোকে লাশ হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। যে রুস্তম তোদের কারণে অবশ বয়স থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আছে, তাকে মৃত্যুর ভয় দেখে যদি আর একটা কথা বলিস, তাহলে আমি তোর জিভ কেটে জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। কথাটা মনে রাখিস। তোর মতো হিংস্র বাক্যে মান সবল দেওয়ার জন্য আমিও কাল নাগিন হয়ে থাকবো। তুই বধূ করে যাকে ঘরে আনবি, খুব শীঘ্রই তাকে আমি দুধওয়া শাড়ি পরিয়ে দেব।
না, আপনি সিদ্ধান্ত নিলে কি হবে? আমি করব না, কারণ যে ভাই বোনদেরকে আমি আমার নিজের জীবনে যাতে বেশি ভালোবাসে, তাদেরকে ছাড়া আমি বিয়ে করে স্বার্থপর হতে পারবো না। আমি ওদের মনে কষ্ট দিতে পারবো না। জানি, কিন্তু আমরা চাইলেই যে ওরা আসতে পারবে না। হ্যাঁ, বিদেশের ব্যাপার, গাড়ি বা ট্রেনে আসা তো সম্ভব না। খবর পেয়ে রওনা দিয়ে পৌঁছতে হলে কমপক্ষে 3 দিন সময় লাগবে। 3 দিন কেন, প্রয়োজনে 3 মাস অপেক্ষা করতে হলে করব। এ তুই কি বলছিস? বিয়ের সমস্ত আয়োজন করা হয়ে গেছে, মেয়ে পক্ষের লোকজন সবাই এখন শুধু তোর অপেক্ষায় বসে আছে। থাকুক, আপনাদেরকে খবর পাঠিয়ে দিন, আমার ভাই বোনেরা না আসা পর্যন্ত এ বিয়ে হবে না। কিন্তু ওরা তোর বিয়েতে আসবে না। তুই বলার পর ওদেরকে আসার জন্য আমি চিঠি লিখেছি। ওরা উত্তর পাঠিয়ে কি লিখেছে এটা পড়ে দেখ। ওরা কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ লন্ডনে নিজেদের কাজে ব্যস্ত। ডলার পাউন্ডের পিছনে ছুটছে সবাই, তোর পিছনে সময় নষ্ট করবে কেন? ওরা আসবে, তবে তোর বিয়েতে নয়, অবসরে ছুটি কাটাতে। এখন বল, ওদের অপেক্ষায় থাকবি না আমার সম্মান রক্ষা করবি? তোমার সম্মান হানি হওয়ার মতো কাজ আমি করব না বাবা, আমি করব না। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কি লেখা আছে?